যে কোনো যাত্রার গন্তব্য মূল আকর্ষণ নয়, মূল আকর্ষণ হলো সেই যাত্রার যাত্রাপথ। এই কথাটা এতদিন শুনেছিলাম, তবে আজকের পর্বে তা অনুভবও করব। আজ আমাদের গন্তব্য স্পিতি জেলার একটি ছোট্ট গ্রাম হুরলিং, যার জনসংখ্যা এতটাই কম যে এখানকার মানুষকে হাতে গোনা যাবে। তবে এই গ্রামে পৌঁছানোর আগে আমরা দেখে নেব বেশ অনেকগুলি জায়গা। দেখব দুটি নদীর সঙ্গম স্থল, একটি হলো স্পিতি এবং অন্যটি শতদ্রু নদী। দেখব নাকো গ্রাম ও নাকো হ্রদ। এই হ্রদ ঠান্ডায় একেবারে বরফে জমে যায়। আরও দেখব প্রাকৃতিকভাবে সংরক্ষিত প্রায় 500 বছরের পুরনো এক মমি। শুরু করছি স্পিতি ভ্যালি ট্যুরের চতুর্থ পর্ব। এর আগের পর্বগুলির লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা জার্নি করছি কল্পা থেকে হুরলিং পর্যন্ত। এখন টাইম আপডেট হচ্ছে 8:58। আমরা আজকে কল্পা থেকে বেরিয়ে যাব হুরলিং, মানে হুরলিংয়ে হচ্ছে আমাদের স্টে আছে, বাট আমরা সাইট সিন করতে করতে যাব। প্রথম আমাদের আজকের স্পট হবে খাব বলে একটা জায়গা। চলুন, যেতে যেতে তো সমস্ত কিছু দেখাবোই। কল্পা থেকে খাবের ডিস্টেন্স হচ্ছে 81 কিলোমিটার। কিतना টাইম लगता है भैया? लग जाएगा 3 ঘন্টা মতো সময় লাগবে। অনেকটা ডিস্টেন্স এখান থেকে। রাস্তায় যেতে যেতে অনেকগুলো জায়গা দেখব। এখন সামনেই আসবে রেকংপিও বলে যে জায়গাটা কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই জায়গাটা। এটা হলো রেকংপিওর বাস স্ট্যান্ড। এটা হচ্ছে রেকংপিওর বাজার। আমার কিছু কেনাকাটির আছে, তার জন্য আমি নামলাম এখানে। তো আপনারা চাইলেও এখান থেকে কিছু কিনে নিতে পারেন, কারণ এরপরে কি পাওয়া যাবে না পাওয়া যাবে জানি না। যে এখানে প্রচুর দোকানপাট। সামনের যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টার নাম হচ্ছে পাওয়ারি মোড়। এই সোজা রাস্তায় চলে গেলে সাংলা পড়ে, কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা এখন বাঁ দিকে টার্নিং নিয়ে নেব। কালকে আমরা এই সোজা রাস্তা দিয়ে এসেছিলাম, এই যে বাঁ দিকে টার্নিং নিয়ে নিলাম। এই রাস্তায় নাকো টাবো সমস্ত কিছু পড়বে। এখন আবার আমাদের সঙ্গী হবে শতদ্রু নদী। এই শতদ্রু নদী আমাদেরকে খাবে গিয়ে বিদায় জানাবে। খাবে একটা দারুণ জিনিস আছে, সেটা কিন্তু খাবে গিয়েই বলবো। এই রাস্তার সৌন্দর্য আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, পুরো অন্যরকম দৃশ্য দেখতে পাবেন, পুরো আলাদা রকমের। মানে বারবারই বলছি, যেরকম ভয়ঙ্কর সেরকম সুন্দর। প্রকৃতির কি লীলা, এই স্পিতি ট্যুরে যদি না আসতাম সত্যি জানতে পারতাম না। এখন আসলাম পাঙ্গিনালা ব্রিজের সামনে, আর এখান থেকে যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছি, ও মানে এইরকম ওয়াটারফলস আমি খুবই কমই জায়গায় দেখেছি। দেখুন কি ফোর্সে জল আসছে, দেখুন ওপর থেকে, কি অপূর্ব। পিলো বলে একটা এখানে ছোট্ট শহর আছে, সেটা এখান থেকে এখনও 19 কিলোমিটার মতো। হিমাচলের অন্য সমস্ত জায়গার মতো এখানেও প্রচুর আপেলের গাছ রয়েছে এবং আপেলের জন্য ফেমাস এই রিব্বা গ্রাম। এই যে বাড়িটা, স্ট্রাকচারটা দেখছেন, এগুলো হচ্ছে হিমাচলি বাড়ি, পুরনো দিনের হিমাচলি বাড়ি, পাথর আর কাঠ দিয়ে তৈরি। দেখুন এই যে দূরেই সামনে দেখুন বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। মানে 1 মিনিটের জন্য চোখ সরাতে ইচ্ছা করছে না জানলার বাইরে থেকে।
কাল কৈলাস দেখার এক্সাইটমেন্টে ঘুম হয়নি, আজ গাড়িতে এতটা পথ যাচ্ছি, ভাবলাম একটু চোখ বুঝবো, কিন্তু কিছুতেই মন চাইছে না। এই জায়গাটার নাম হচ্ছে স্পিলো, ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। স্পিলো বলে যে জায়গাটা আপনাদেরকে দেখালাম, ওই জায়গাটা ক্রস করার পর থেকেই দেখছি যে গাছের সংখ্যা অনেক কমে গেছে, আরও নাকি গাছের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। যেখানে ছোট ছোট গ্রাম আছে সেখানেই শুধু গাছ দেখতে পাবো, তাছাড়া এই পাহাড়গুলোতে একটাও গাছ দেখতে পাচ্ছি না। সামনে দেখুন পুরো ন্যাড়া পাহাড়। আমরা এখন যত সামনের দিকে এগোবো আমাদের মোবাইলের নেটওয়ার্ক তত পুয়ার হতে থাকবে, কারণ সামনের দিকের যা অবস্থা দেখছি এখানে নেটওয়ার্ক মনে হয় না থাকবে। মোবাইলের নেটওয়ার্ক আপাতত দুটো আছে। যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা পুরোটাই মেনটেন করে বিআরও। রাস্তায় যে পাথরগুলো পড়ে আছে দেখছি সেগুলোও ক্লিন করে দিচ্ছে, মানে তার জন্য লোক রাখা আছে দেখলাম। সামনেই হচ্ছে পু ভিলেজ পড়বে। আপনাদেরকে বলছিলাম একটু আগে যে ছোট ছোট গ্রামগুলো পড়বে, সেখানে গাছপালা দেখতে পাবো। এই জায়গাটা দেখুন কতটা গ্রিনারি, রাস্তার ধারে ধারে এগুলো সব আপেল গাছ। অফিসিয়ালি আমরা স্পিতিতে না পৌঁছালেও এই স্পিলো বলে যে জায়গাটা আছে সেইটা পেরোনোর পর থেকে পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রিনারি কমছে আর রুক্ষ শুষ্কতা বাড়ছে, পুরো জায়গাটায় অন্য রকমের লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি খাপ ব্রিজের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বিখ্যাত খাপ ব্রিজ। খাপ ভিলেজে অবস্থিত এই খাপ ব্রিজ, এটা কেন ফেমাস একটু বলি, আসুন আগে ব্রিজের এই দিকটায় যাই। স্পিতি ভ্যালি ট্যুরের দুটো বিশেষ নদী, একটা হলো শতদ্রু আর একটা হলো স্পিতি নদী। এই দুটো নদীর সঙ্গম স্থলে এই খাপ ব্রিজ গঠিত হয়েছে। এই ব্রিজটার নাম খাপ এবং গ্রামের নামও খাপ, আগেই বললাম। এই যে নিচে রয়েছে দুটো নদীর সঙ্গম স্থল, দুটোই খরস্রোতা পাহাড়ি নদী। এবার কোনটা শতদ্রু আর কোনটা স্পিতি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে একদম দুটো নদীর সঙ্গম স্থল। এই দিকের মানে বাঁ দিকের যে নদীটা এটা হলো শতদ্রু নদী, আর ডান দিকের যে নদীটা ওটা হলো স্পিতি। আর এই খাবের পর থেকেই কিন্তু আমরা স্পিতিতে প্রবেশ করছি। তার সাথে সাথে শতদ্রু নদী আমাদের হাত ছাড়ছে এবং আমরা স্পিতি নদীর হাত ধরে এগিয়ে যাব। এই খাপ বলে যে জায়গাটা, এটার অ্যালটিটিউড হচ্ছে ৭,৯৯৯ ফিট। এখান থেকে চাইলে আপনারা খাবার দাবারও খেয়ে নিতে পারেন এবং ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। কিন্নর ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা এখন স্পিতি ডিস্ট্রিক্টে এন্টার করে গেলাম। এখনকার ল্যান্ডস্কেপ পুরোপুরি অন্য রকমের, খুব সুন্দর লাগছে। আমরা নাকোতে পৌঁছে গেছি। স্পিতি ভ্যালি ঢোকার পরে এটা বলতে পারেন আমাদের প্রথম স্পট। এটার অ্যালটিটিউড হচ্ছে ১২,০১৪ ফিট, বেশ অনেকটা উচ্চতায় অবস্থিত, আর চারিদিকে গাছপালাও প্রচণ্ড কম। এখানে একটা মনেস্ট্রি আছে, নাকো মনেস্ট্রি, আর লেক আছে। চলুন আগে মনেস্ট্রিটা দেখে আসি, তারপরে লেক দেখতে যাবো। এই হলো মনেস্ট্রিটা। এখানে দুটো স্তূপা আছে, পুরনো দিনের, অনেক পুরনো দিনের মনে হচ্ছে। এটা হলো নাকোর ওল্ড মনেস্ট্রি। এটা সকাল ৬টার সময় খোলে এবং সন্ধ্যে ৬টার সময় বন্ধ হয়ে যায়। এই হলো গেট, চলুন ভেতরে এন্টার করা যাক। এখানেও একটা স্তূপা আছে।
নাকো মনেস্ট্রি দর্শন করে আমরা এখন যাচ্ছি নাকো লেকের দিকে। চলুন, এই যে নাকো গ্রামের ভেতর দিয়ে যেতে হচ্ছে। দেখুন, এটা প্রায় 1000 সাল পুরনো। এই যে কত পুরনো পুরনো বাড়ি দেখুন। দেখেছেন বাড়িটা? দেখুন, পুরো পাথর দিয়ে তৈরি। বাড়ির স্ট্রাকচারই আলাদা। এই যে গেট। নাকো গ্রামের ভেতর দিয়ে আমরা নাকো লেকে যাচ্ছি, বেশ খানিকটা হাঁটা। আশ্চর্যের ব্যাপার যে গ্রামটাতে কোনো বাড়িতে লোক নেই, সব বাড়ি বাইরে থেকে তালা বন্ধ, আর পুরোটাই পাথর দিয়ে তৈরি। আমরা যেরকম বর্ডারে কাটা তার দিয়ে ফেন্সিং করা দেখতে পাই, সেরকম এখানে বাবলা গাছের কাটা দিয়ে পুরো জায়গাটায় দেখলাম ফেন্সিং করা আছে। মনে হচ্ছে একটা অন্য জগতে পৌঁছে গেছি। নাকো লেকের সামনে পৌঁছে গেছি। লেকটা বেশ সুন্দর, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, দেখছি বোটিংও করছে। আর এই দেখুন ভেড়া। দেখি খোঁজ নেওয়া যায় কিনা বোটিংয়ের কত টাকা কি খরচা নেওয়া হয়। এই যে এখানে বোটিং করছে। একে দেখুন কি কিউট। এই নাকো লেকটা বেশ বড় মাপের, আর লেকের ভেতরে ভর্তি মাছ দেখতে পাচ্ছি। এই লেকের জলের কালারটা দেখুন, ঘোলাটে সবুজ। আমাদের হাতে বেশিক্ষণ টাইম নেই, তাই আমরা আর বোটিং করব না। চাইলে আপনারা বোটিং করতে পারেন। বড়দের জন্য পার হেড 100 টাকা করে নেওয়া হয়, আর ছোট বাচ্চা হলে তাদের জন্য 50 টাকা করে নেওয়া হয়। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। পাহাড়ের মাঝখানে একটা সুন্দর লেক। বাবা, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। ড্রাইভার দাদাকে বললাম যে একটা জায়গায় দাঁড় করাতে। নাকোতে একটা ধাবাতে দাঁড় করিয়েছে। ধাবাটার নাম হচ্ছে খোঁজ ধাবা। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি খাবার পাওয়া যায়। থালি নিয়েছি, আর নিয়েছি চাউমিন, 140 টাকা দাম নিয়েছে, আর থালির দাম নিয়েছে 180 টাকা। রুটি, ভাত, পেঁয়াজ লঙ্কা, এদিকে ছোলা দিয়ে কিছু একটা দিয়েছে, আর এখানেও কিছু একটা আছে। এখানে মিক্সড ভেজ আছে, আর এখানে রাজমা আছে। রাজমা দিয়ে ভাত দিয়ে ট্রাই করে দেখি কেমন খেতে, কারণ হিমাচলের রাজমা ফেমাস। মানে এদিকে এইসব খাবারই পাবেন আপনারা। ঠিকঠাক। চাউমিনটা আগেই টেস্ট করে নিয়েছি, চাউমিনটা বেশ ভালো। ওভারঅল খাবারের টেস্ট বেশ ভালোই লাগলো। ভেজ থালিতে ভাত এবং রুটি দুটোই আনলিমিটেড, বেশ ভালো খেলাম, খারাপ না। এই জায়গাটা দিয়ে ঝপ করে পেরিয়ে যেতে হবে, পেরিয়ে গিয়ে আপনাদেরকে বলছি কেন। এ হচ্ছে এই রুটের সবচেয়ে ডেঞ্জারাস নালা। বাইকার্স, গাড়ি চালক সবাই একে ভয় পেয়ে চলে। এখান থেকে কখন পাথর পড়ে এবং কখন বান চলে আসে। এনার নাম হলেন মালিং নালা, আর লোকালরা একে পাগলা নালা বলে। তাই বটে। আমরা ঠাকুর ঠাকুর করে পেরিয়ে এসেছি, চলুন।
দেখুন এরা সাইকেল নিয়ে এসেছে। এই হলো চেকপোস্ট। এখান থেকেই আমরা লাহুল স্পিতির জন্য এন্টার করব। এই চেকপোস্টে আমাদের ড্রাইভার দাদা নেমে গেল। এখানে কথা বলে এবার আমরা স্টার্ট করব। ডান দিকে হচ্ছে বর্ডার রোড, ওপরের দিকে উঠে গেছে, আর আমরা কাজার দিকে চলে যাচ্ছি। যে চেকপোস্টটা আপনাদেরকে দেখালাম তারপর থেকে এইবারে সরু রাস্তা স্টার্ট হবে, আর রাস্তার কন্ডিশনও বাজে। ডান দিকের যে রাস্তাটা দেখালাম বর্ডারের রাস্তা, ওই রাস্তাটায় বিআরও মেনটেন করে। এখন যে রাস্তা দিয়ে যাব কাজার যে রাস্তাটা সেটা মেনটেন করে পিডব্লিউডি। আর এই রাস্তা অনেকটাই সরু তুলনামূলক যে রাস্তা দিয়ে আসলাম। আমরা এখন যাচ্ছি গিউ মনেস্ট্রিতে। এই যে গিউ মনেস্ট্রির বোর্ড, এই যে আমরা ডান দিকে এন্টার করে গেলাম। মেন যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম, এটা গেট দেখিয়েছিলাম বড়, ওইখান থেকে প্রায় গিউ মনেস্ট্রির ডিস্টেন্স মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার মতো, বেশ অনেকটা রাস্তা। ফাইনালি গিউ মনেস্ট্রির সামনে পৌঁছে গেছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়িটা নামিয়ে দিল। এখান থেকে কিছুটা দূর হেঁটে যেতে হবে, চলুন। আর গিউ মনেস্ট্রিতে ঢোকার জন্য এন্ট্রি ফি নিল পার হেড 30 টাকা করে। ভিউ দেখুন, ও অপূর্ব, জাস্ট মাসমারাইজিং, অনবদ্য জায়গা। দেখুন দূরের পাহাড়গুলোতে বরফ পড়ে আছে, দারুণ জায়গা, দারুণ। এই যে দেখা যাচ্ছে গিউ মনেস্ট্রি, চলুন। গিউ মনেস্ট্রি প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। মনেস্ট্রির ভেতরে এন্টার করা যায়, এরকম সিঁড়ি আছে, জুতো খুলে উপরে যেতে হবে। মনাস্ট্রির ওপরটা থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখুন। এই হলো মনাস্ট্রির ভেতরটা। এখানে কোনো নেটওয়ার্ক নেই। আমি ড্রাইভার দাদাকে ফোন করতে যাচ্ছিলাম, ও নেটওয়ার্ক বলছে। এইটার ভেতরেই মমিটা আছে, চলুন দেখে আসি। জুতো খুলে এন্টার করতে হবে। এই যে মমিটা দেখতে পাচ্ছেন, এটা হলো বৌদ্ধ ভিক্ষু সাংঘা তেনজিনের মমি। প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই মমি। এবং উনি এই গ্রামের জন্য, এই গিউ গ্রামের জন্য ওনার জীবন ত্যাগ করেছিলেন, এই গ্রামের মঙ্গলের জন্য। তাই এখানের মানুষরা ওনাকে খুব মানেন। এবং এটা হলো একটা তিব্বতী মমি আর মিশরীয় মমির মধ্যে একটা ছোট্ট পার্থক্য, সেটা হলো তিব্বতী মমি প্রিজার্ভ করা হয় না, ন্যাচারালি প্রিজার্ভড হয়। আর মিশরীয় মমি যেটা আমরা মিশরে দেখতে পাই বা আমাদের কলকাতার জাদুঘরেও রয়েছে, সেই মমি কিন্তু আলাদা করে প্রিজারভেটিভ দিয়ে প্রিজার্ভ করা হয়। উনি প্রথমে সলিড খাবার ত্যাগ করেন, তারপর লিকুইড খাবারও ত্যাগ করেন এবং সর্বশেষে দেহ ত্যাগ করেন। তারপর তার শরীর আস্তে আস্তে মমিতে পরিণত হয়। এখানে যখন আসবেন স্পিতি ভ্যালি ট্যুরে, অবশ্যই একটা সানগ্লাস ক্যারি করবেন, সাথে সানস্ক্রিন রাখবেন, আর বোরোলিন বা ভেসলিন রাখবেন, কারণ ঠোঁট ক্রমশ ফেটে যাচ্ছে। আমরা এখন ডিরেক্ট হুল্লিংয়ে যাব, আর এখানকার ওয়েদার বেশ গরম, মনে হয় না শীতের জামা কাপড় মানে এই সময় ক্যারি করতে হবে। কল্পা থেকে হুল্লিং পর্যন্ত যেতে আর্টিকা গাড়ির ভাড়া পড়ে মোটামুটি 4 থেকে 4,500 টাকা মতো। আমরা এই স্পিতি ভ্যালির ট্যুরটা জুন মাসে করেছিলাম। আমরা স্পিতি ভ্যালি ট্যুর করেছিলাম ট্যুর পিকার্সের সাথে।
স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া এই ট্যুরটা আপনারা নিজেরাও করতে পারেন। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল ট্যুর পিকার্সের সাথে। আমরা এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় ট্যুর করেছি ওনাদের সাথে। আমাদের স্মৃতি ভ্যালি ট্যুরের প্ল্যানটা ছিল কিছুটা এইরকম: 7 রাত 8 দিনের ট্যুর, যার প্রথম দিন স্টে ছিল নারকান্ডাতে, তারপর সাংলা, কালপা, হুরলিং, কাজা, লোসার থেকে চন্দ্রতাল হয়ে আমরা মানালি চলে গিয়েছিলাম। চন্দ্রতালে আমাদের স্টে ছিল না, তবে আপনারা চাইলে চন্দ্রতালেও স্টে করতে পারেন। সেক্ষেত্রে লোসারে আপনাদের স্টে থাকবে না। এবং লাস্টে মানালিতে একদিন স্টে করে পরের দিন আমরা ট্রেন ধরে কলকাতা ফিরে এসেছিলাম। এই খরচাটা চণ্ডীগড় টু চণ্ডীগড় ট্যুরের খরচা। এই সম্পূর্ণ ট্যুরটা করার জন্য আপনারা যদি 6 জন যান তাহলে খরচা পড়বে 16,800 টাকা করে জনপ্রতি। ট্যুরের মধ্যে ইনক্লুডেড থাকবে থাকা, খাওয়া, ঘোরা। খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকবে, লাঞ্চটা আপনাদের আলাদা করে করতে হবে। আপনারা যদি 12 জন এই ট্যুরটা করেন সেক্ষেত্রে খরচা পড়বে 14,999 টাকা করে। এই ট্যুরে আমরা 3 জন ছিলাম, আমি, রাহুল এবং আমার মা। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে পার হেড 3 জনের কত করে খরচা পড়লো। আমরা যেহেতু একটা রুমেই 3 জন অ্যাডজাস্ট করেছিলাম, তাই আমাদের পার হেড খরচা পড়েছে 24,000 টাকা করে। খরচ সিজনের ওপর ডিপেন্ড করে বেশি কম হতে পারে। এই হলো আমাদের হোটেলের বাইরেটা, হোটেল ড্রিমল্যান্ড। চলুন ভেতরে এন্টার করা যাক, ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হবে। এই হলো রিসেপশন এরিয়া, আর এখানে হচ্ছে ডাইনিং হল। খুব সুন্দর হোটেলের ভেতরটা। হোটেলে আমরা চেক ইন করেছি, 303 নম্বর রুমটা আমাদের আসন। সম্পূর্ণ রুমটাই কিন্তু প্রায় উডেন ফিনিশের রয়েছে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম রুম। এখানে সুন্দর চেয়ার টেবিল দেওয়া রয়েছে। ওপাশে একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, বড় মাপের ওয়ার্ড্রপ। খাটটা কিন্তু বেশ বড় সাইজের, মোটামুটি 3 জন আপনারা আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এখানে একটা সোফা কাম বেড দিয়েছে। ওনারা বললেন যদি কারোর এক্সট্রা ম্যাট্রেসের প্রয়োজন হয় এর ওপরে ম্যাট্রেস দিয়ে দেওয়ার ব্যবস্থা ওনাদের রয়েছে। এখানে একটা বেশ বড় মিরর রয়েছে, এটা দেখে আমি খুব খুশি হলাম। আর বেড সাইডে একটা টেবিল রয়েছে। খাটের ওপরে কিন্তু সমস্ত বেসিক ফেসিলিটি, পিলো, কুশান, কম্বল, রানার সমস্ত কিছু রয়েছে। আর এটা হলো ভিউ রুম। একদম দারুণ সুন্দর একটা গোল টাইপের গাড়ি বারান্দা রয়েছে এখানে, ভীষণ সুন্দর। আর বাইরে না বেশ ভালো হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। কি সুন্দর হাওয়া, সামনে থেকে রুক্ষ শুষ্ক পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু আইবেক্স দেখতে পাওয়া যায়। আইবেক্স একটা পাহাড়ি পশু যারা খাড়া চট্টানের ওপরে খুব সহজেই চলাফেরা করতে পারে। হোমস্টেতে থাকা এবং খাওয়া নিয়ে 1800 থেকে 2000 টাকা খরচা পড়ে জনপ্রতি। আমরা যেহেতু প্যাকেজে ছিলাম, আমাদের ভাড়াটা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। ওয়াশরুমের মধ্যে সমস্ত বেসিক ফেসিলিটি ছিল উইথ গিজার। এই যে একটা জিনিস দেখুন, আমাদের হোটেল থেকে বেরোলে এটা মেন রোড, আর মেন রোডের ওই পারেই অ্যাপেল গার্ডেন। এই হুরলিংয়ের অ্যালটিটিউড হচ্ছে 10,760 ফিট। এই হুরলিং গ্রামটা উইন্টারে পুরো বরফে ঢাকা থাকে। এখন বেশ গরম, ভেতরে ফ্যানও দেওয়া আছে, আপনাদেরকে দেখানো হয়নি, মানে আমরা ফ্যান চালিয়ে বসে আছি। সূর্যি মামা ডুবলেই তারপরে নাকি ঠান্ডা বেরিয়ে যায়, তো দেখা যাক কী হয় আস্তে আস্তে। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি। দেখুন ফ্যান চালানো হয়েছে। একটা জিনিস দেখুন, এখন 6:01 বাজে, আমরা মোটামুটি ওই 5:30 পৌনে 6টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। এখনও কীরকম আলো দেখুন এখানে। যারা আমাদের আগের ভিডিও দেখেছেন আপনাদেরকে আগেই বলেছি, এই হিমাচল প্রদেশের বেশিরভাগ যে উঁচু পাহাড়ি এলাকাগুলো আছে সেগুলোতে মোটামুটি সন্ধে নামতে ওই ধরুন 7:30 থেকে পৌনে 8টা মতো বাজে। এখানেও হবে তাই মনে হচ্ছে, কারণ আমাদের কলকাতায় 5:30 পৌনে 6টা নাগাদ সন্ধে নেমে যায়। এখানে বেশ ভালো আলো আছে। এখানে মোবাইলের টাওয়ার ফুল আছে, কোনো নেটওয়ার্কের প্রবলেম নেই দেখলাম। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন 9:07। বেশ জোরে খিদে পেয়ে গেছে, ডিনারের টাইমও হয়ে গেছে, কারণ এখানে জানেন যে তাড়াতাড়ি সবাই ডিনার করে শুয়ে পড়ে।
তো আমাদেরকে ডিনার দিয়েছে, বাট রুমের ভেতরে দেয়নি। এখানে যে ব্যালকনিটা আছে সেখানেই সুন্দরভাবে টেবিল চেয়ার দিয়ে সাজিয়ে দিয়েছে। নিচেও আপনারা চাইলে ডাইনিং হলে গিয়ে খেতে পারেন। তো কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে দুটোই অপশান আছে, ভেজ আর নন ভেজের অপশান থাকে। এটা প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি থাকে। দেখায় কি কি দিয়েছে। এই হলো আমার নন ভেজ থালি। দিয়েছে হচ্ছে রাইস, এখানে চিকেন, এখানে আলু জিরা, আলু ফুলকপির তরকারি, আর দিয়েছে ডাল। আর শৈলীর পাতে সমস্ত কিছুই সেম আছে, শুধু এক্সট্রা ডিম দিয়েছে, মানে চিকেনের বদলে ডিম দিয়েছে। আর এখানে দিয়েছে স্যালাড। এরকম হচ্ছে আমাদের খাবারের জায়গা। আর এই হচ্ছে বাইরের লোকেশান, একদম অন্ধকার, তারাও দেখা যাচ্ছে আকাশে। সমস্ত খাবার অল্প অল্প করে ট্রাই করলাম, বেশ ভালো খাবার, মানে খুব ভালো খাবার। আজকের মতো সবাইকে গুড নাইট, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।